সুন্দর এই স্মৃতিসৌধগুলি দেখে আপনার মন রোমান্টিক হয়ে উঠতে পারে, আপনার মনের মধ্যে সৃষ্টিশীলতা জেগে উঠতে পারে। কিন্তু সুন্দর এই স্মৃতিসৌধের পেছনে লুকিয়ে আছে এক বীভৎস ইতিহাস, এক রক্তাক্ত ইতিহাস, এক বেইমানির ইতিহাস, সম্পর্ক দূষণের ইতিহাস। সেই রক্তাক্ত বীভৎস হিংস্র ইতিহাসের কথাই আজ আমি বলবো। আজ আমি যে ইতিহাসের অতীত নিয়ে আলোচনা করব, বীভৎসতা নিয়ে আলোচনা করব, ইতিহাসের সত্যতা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে খুজরুবাগ। এলাহাবাদের অধুনা নাম প্রয়াগরাজ, সেখানে অবস্থিত খুজরুবাগ। এই খুজরুবাগ নিয়েই আজ আমি আলোচনা করব, তার ইতিহাস বলবো। জাহাঙ্গীরের আমলে এই বাগটি যখন তৈরি হয় তখন সদ্য সদ্য এলাহাবাদ সৃষ্টি হয়েছে। আজকের মতন এত পুরনো এলাহাবাদ বা প্রয়াগরাজ তখন কিন্তু ছিল না। ইতিহাস ঘাটলে জানা যায় আকবর সব ধর্মকে সম্মান করতেন, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের কাণ্ডারি ছিলেন আকবর। অথচ সেই আকবর এলাহাবাদকে, যেই এলাহাবাদ হিন্দুত্বের পীঠস্থান ছিল, হিন্দুত্বের ভূমি ছিল, স্পিরিচুয়ালিটির ভূমি ছিল, হিন্দুইজম যেখানে প্রতিষ্ঠিত ছিল, তাকে উপেক্ষা করে, খণ্ডন করে মুসলিম কালচারে রূপান্তরিত করেছিলেন। মুসলিমদের পীঠস্থান হিসেবে গড়ে তুলেছিলেন এই এলাহাবাদকে আকবর স্বয়ং। ইতিহাস ঘাটলে জানা যায় এই বাগের মধ্যে কিন্তু 3টি স্মৃতিসৌধ আছে। তার মধ্যে 2টি স্মৃতিসৌধে কিন্তু কবর দেয়া হয়েছে জাহাঙ্গীরের পরিবারের মানুষজনদের। এই কবরের উপর প্রতিষ্ঠিত স্মৃতিসৌধের মধ্যে প্রথম স্মৃতিসৌধটি হচ্ছে জাহাঙ্গীরের প্রথম স্ত্রী শাহ বেগম, প্রথম সন্তান খুসরো মির্জা এবং জাহাঙ্গীরের বড় মেয়ে সুলতান নিথার বেগম। যদিও সুলতান নিথার বেগমের কবর কিন্তু এই স্মৃতিসৌধের মধ্যে নেই, তার জীবিত অবস্থাতেই তার মায়ের কবর এবং তার উপর গড়ে ওঠা স্মৃতিসৌধের পাশেই তার নামে স্মৃতিসৌধ তৈরি করে দেন তাঁরই পিতা জাহাঙ্গীর। তখন আকবরের একদম শেষ সময় যাচ্ছে, কিন্তু সেলিমের রাজ্যপাটে মন নেই। মসনদে বসা, সম্রাট হওয়া, বাদশা হওয়ার কোনো গুণ তার মধ্যে আকবর লক্ষ্য করতে পারছিলেন না। তিনি মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং সেলিমের প্রতি বিশ্বাস ভঙ্গ হয়েছিল তার। বরং সেলিমের বড় ছেলে খুসরো মির্জা, তার মধ্যে ছোটবেলা থেকেই কিন্তু বাদশা হওয়ার, মসনদে বসার, রাজ্যপাট পরিচালনা করার মারাত্মক গুণ আকবর লক্ষ্য করতে পেরেছিলেন। এবং তাই জন্য আকবর ঠিক করেছিলেন তার পর তার সন্তান সেলিম নয়, বরং তার বড় ছেলে খুসরো মির্জা, তাকেই কিন্তু তিনি মসনদে বসাবেন এবং তিনি বাদশাহ হবেন, তিনি সম্রাট হবেন এবং তিনি মঙ্গল যে সাম্প্রদায়িক পরম্পরা সেটাকে তিনি কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আকবরের এই চিন্তাধারা সেলিম যখন জানতে পারে তখন তিনি মনক্ষুণ্ণ হন এবং তিনি মনে করেন যে তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে এবং এই বঞ্চিত হওয়ার পেছনে তারই বড় ছেলে দায়ী। তাই জন্য বড় ছেলের উপর তিনি ক্রোধিত হন এবং তার পিতা আকবরের উপরও কিন্তু তিনি ক্রোধিত হন এবং তার পিতার প্রতি জেহাদ ঘোষণা করেন এবং রাজধানী আগ্রা থেকে 500 কিলোমিটার দূর এলাহাবাদে এসে তিনি নিজেকে সম্রাট ঘোষণা করেন। জাহাঙ্গীরের এই আচরণে কিন্তু তাঁরই বড় ছেলে খুসরো মির্জা মনক্ষুণ্ণ হন এবং পিতার প্রতি বিরোধী হয়ে ওঠেন।
যেমন আকবর বিরোধী হয়ে উঠেছিলেন। এর ফলে পিতা পুত্রের মধ্যে মনোক্ষুণ্ণতা বা মানসিক যে একটা প্রতিবন্ধকতা, সম্পর্কের দূষণ, সেটা খুসরো মির্জা, জাহাঙ্গীর, আকবর এই তিনজনের মধ্যেই প্রতিনিয়ত যখন হতে থাকলো, এই পিতা পুত্রের লড়াইতে সবচেয়ে বেশি কষ্ট যিনি পাচ্ছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীরের প্রথম স্ত্রী শাহ বেগম। এই শাহ বেগম ছিলেন আমিরের রাজা ভগবন্ত দাসের কন্যা এবং মানসিংহের বোন। শাহ বেগমের আসল নাম ছিল মনভাবতী বাই, যাকে ইসলাম কবুল করিয়ে নতুন নাম দেয়া হয়েছিল শাহ বেগম। প্রত্যহ পিতা এবং পুত্রের মধ্যে এরকম কলহ, এরকম শত্রুতা তিনি মেনে নিতে পারলেন না। তাই একদিন তিনি ওভারডোজ আফিনকে আত্মহত্যা করলেন। শাহ বেগমের মৃত্যুর পর সেলিম তার স্ত্রীর কবর এই বাগের মধ্যেই দিয়েছিলেন এবং তার উপরই কিন্তু প্রথম স্মৃতিসৌধ তিনি তৈরি করেছিলেন। গল্পটা কিন্তু এখানে শেষ হলো না, বরং এখান থেকেই কিন্তু সেই রক্তাক্ত, বিভৎস এবং মসনদকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে, মসনদে বসার অধিকার নিয়ে যে নিজেদের মধ্যে কলহ এবং সেটা কত বিভৎস হতে পারে, সেই গল্পটা এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে। আকবরের সভায় যে নবরত্ন ছিলেন, সেই নবরত্নদের মধ্যে প্রথম রত্নটি যিনি ছিলেন তার নাম হচ্ছে আব্দুল ফজল। এই আব্দুল ফজলই কিন্তু আকবর নামা লিখেছিলেন। এই আব্দুল ফজলের উপরই আকবর ভার দেন যে আব্দুল ফজল যেন এলাহাবাদে যান এবং সেলিমের সাথে কথা বলেন এবং সেলিমকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। আকবরের কথা শুনে এই আব্দুল ফজল এলাহাবাদে যান এবং সেলিমের সাথে দেখা করেন। সেলিম কিন্তু এই আব্দুল ফজলের আকবরনামা পূর্বেই পড়েছিলেন এবং সেখানে সেলিমকে নিয়ে যা লেখা ছিল, অর্থাৎ সেলিম সম্রাট হওয়ার উপযুক্ত নয়, বা সেলিমের রাজ্যপাটে মন নেই, বা তার যে প্রাত্যহিক জীবনধারণ, সেলিম সেখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে আকবরনামা যারা যারা পড়বে, ইতিহাস কিন্তু সেলিমকে সম্রাটবিহীন বা সম্রাটের উপযুক্ত নয় বলেই মনে করবে। এর ফলে আব্দুল ফজলের উপর ভয়ঙ্কর ক্রোধ কিন্তু এই সেলিমের ছিল এবং সেলিমের সাথে যখন আব্দুল ফজল দেখা করতে যান, তখন সেলিম ঠিক করেন যে আব্দুল ফজলকে তিনি হত্যা করবেন। কিন্তু এই সেলিমের একজন বন্ধু ছিলেন, প্রিয় বন্ধু ছিলেন বীর সিং। তিনি কিন্তু এই আব্দুল ফজলের মুন্ডু কাটেন, কেটে মেরে ফেলেন এবং সেই মুন্ডুটা কিন্তু সেলিমকে পাঠায় এবং সেলিম সেই কাটা মুন্ডুটা কিন্তু আকবরের কাছে পাঠান। আব্দুল ফজলের এই মৃত্যু আকবর কোনো মতেই মেনে নিতে পারেননি, বরং তিনি সেলিমের প্রতি এতটা ক্রোধিত হন যে তিনি ঠিক করেন যে সেলিমের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করবেন, যুদ্ধ ঘোষণা করবেন এবং সেলিমকে বন্দি করবেন এবং সেলিমকে বন্দি করে হত্যা পর্যন্ত তিনি করবেন। এই চিন্তাধারা তিনি কিন্তু করে ফেলেছিলেন। ভয়ঙ্কর কোনো কিছু একটা হতে চলেছে, যার পরিণতি ভয়ঙ্কর, রক্তাক্ত অধ্যায় শুরু হতে চলেছে। এটা বুঝতে পেরে আকবরের মা হামিদা বানো এবং আকবরের চতুর্থ স্ত্রী সেলিমা এগিয়ে আসেন এবং এই যে সম্পর্কের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব এবং একদম শত্রু হয়ে যাওয়া, সেইটাকে মেটানোর জন্য তারা কিন্তু দায় দায়িত্ব নেন এবং আকবরের চতুর্থ স্ত্রী সেলিমা তিনি কিন্তু এলাহাবাদে এসে সেলিমের সাথে দেখা করেন এবং সেলিমকে বোঝান যে আকবরের এখন শেষ অবস্থায় চলছে, আকবরের মৃত্যুর পর সেলিমই সম্রাট হবে,
মসনদ তার হবে, তিনি কিন্তু সেলিমকে বোঝান এবং সেলিমকে বোঝাতে তিনি সক্ষম হন। কথা মতো আকবরের মৃত্যুর পর এই সেলিমই কিন্তু মসনদে বসে, বাদশাহ হয়, সম্রাট হয়। যখন এই সেলিম মসনদে বসে তখন সেলিম নামটাকে পরিত্যাগ করে তিনি জাহাঙ্গীর নামে পরিচিত হন। জাহাঙ্গীরের এই সিংহাসনে বসা, মসনদে বসা, সম্রাট হওয়া সাম্রাজ্যের সবাই কিন্তু মেনে নিয়েছিলেন, সাধারণ অসাধারণ সবাই মেনে নিয়েছিলেন। কেবল একজন কিন্তু মানতে পারেননি, তিনি হলেন এই জাহাঙ্গীরেরই বড় সন্তান খুসরু মির্জা। তার কারণ খুসরু মির্জা কিন্তু জানতেন যে আকবর চেয়েছিলেন এই সেলিম বা জাহাঙ্গীর নন, এই মসনদে তিনি বসুন, অর্থাৎ খুসরু মির্জা বসেন। মসনদে বাবার বসা এই খুসরু মির্জা কোনো মতেই মেনে নিতে পারলেন না এবং জেহাদ ঘোষণা করলেন, বিদ্রোহ ঘোষণা করলেন বাবার বিরুদ্ধে। মসনদ তার চাই, তাই জন্য তিনি পাঞ্জাবে গেলেন, সেখান থেকে লাহোরে, সেখান থেকে 350 ঘোড়সওয়ার এবং সৈন্য নিয়ে তিনি বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। খুসরু মির্জার এই যে লড়াই, এই যে বাবার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, এটা কেবলমাত্র একটা আবেগ ছাড়া কিছুই ছিল না। তার কারণ জাহাঙ্গীরের কাছে কিন্তু প্রবল অনেক অসংখ্য সৈন্য ছিল, তাই জন্য খুব সহজেই কিন্তু তিনি খুসরু মির্জাকে পরাজিত করলেন এবং তার সৈন্যবাহিনীকে এবং খুসরু মির্জাকে তিনি কিন্তু বন্দী বানালেন। খুসরু মির্জা এবং তার সৈন্যবাহিনীকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসা হলো এবং চাঁদনি চকের রাস্তায় দুই পাশে সৈন্যবাহিনীদের বল্লম বিদ্ধ করে টাঙিয়ে রাখা হলো এবং তার মধ্যিখানে রাস্তা দিয়ে হাতির পিঠে খুসরু মির্জাকে বসিয়ে বারংবার যাতায়াত করানো হলো এবং যখন তিনি যাতায়াত করলেন তখন তিনি সৈন্যবাহিনীদের আর্তনাদ, চিৎকার, প্রাণ ভিক্ষা তিনি সমস্ত কিছু শুনলেন এবং তাকে জোর করে শোনানো হলো। তাই জন্য একাধিকবার বারংবার কিন্তু সেই চাঁদনি চকের রাস্তা দিয়ে হাতির পিঠে বসিয়ে তাকে ঘোরানো হলো, যাতে তিনি দেখতে পারেন স্বচক্ষে যে তার সৈন্যবাহিনী তার সাথে যুক্ত হওয়ার পরিণতি, বল্লম বিদ্ধ হয়ে তার সৈন্যরা কিন্তু প্রাণ ত্যাগ করছে, তাদের আর্তনাদ, চিৎকার, রক্তাক্ত অবস্থা তিনি কিন্তু স্বচক্ষে দেখলেন এবং তাকে জোর করে দেখানো হলো। এরপর খুসরু মির্জাকে কিন্তু অন্ধ করে দেয়া হয়, অন্ধ করে তাকে এই বাগের মধ্যেই নিয়ে আসা হয় এবং তার মায়ের কবরের উপর যে স্মৃতিসৌধ ছিল সেই স্মৃতিসৌধতেই কিন্তু তাকে রাখা হয়। জাহাঙ্গীর মনে করেছিলেন খুসরু মির্জা অন্ধ হয়ে গেছে, কিন্তু খুসরু মির্জা আসলে পুরোটা অন্ধ হয়ে যাননি। তাই জন্য সময়, সুযোগ, স্থান, কাল, পাত্র বুঝে এই বাগ থেকে তিনি কিন্তু পলায়নও করেছিলেন বা এই পাক থেকে তিনি কিন্তু পালিয়েও গিয়েছিলেন, কিন্তু ভাগ্য সাথ দেয়নি। পালিয়ে গেলেও তিনি কিন্তু আবার বন্দী হন। বন্দী হওয়ার পর জাহাঙ্গীর তাকে কিন্তু রাজধানীতে নিয়ে যান, আগ্রার কেল্লাতে তাকে কিন্তু বন্দী করেন। সেখানে এই খুসরু মির্জার ছোট ভাই শাহেজাদা খুররাম তার নির্দেশে কিন্তু এই খুসরু মির্জাকে হত্যা করা হয়। মসনদ নিয়ে এই রক্তাক্ত ইতিহাস মানুষ ভোলেনি, ইতিহাসও ভোলেনি। ভাই ভাইকে খুন করে,
বাবা সন্তানকে খুন করতে চায়, সন্তান বাবার মসনদে বসা মেনে নিতে না পেরে যুদ্ধ ঘোষণা করে বাবারই বিরুদ্ধে। এ এক অদ্ভুত ইতিহাস, রক্তাক্ত ইতিহাস। ভাবা যায়। যাই হোক, খুসরো মির্জা মারা যাবার পর এই বাগেই নিয়ে আসা হয় এবং তার মায়ের যে সমাধিসৌধ ছিল তার পাশেই তাকে সমাধি দেয়া হয় এবং তার উপর কিন্তু স্মৃতিসৌধ তৈরি করা হয়। এই খুসরো মির্জার নাম অনুসারেই এই বাগটির নাম দেয়া হয় খুসরো বাগ।